অনেকেই দর্শন বা ফিলোসফি শব্দটা শুনলেই একটু ঘাবড়ে যান, ভাবেন এটা বোধহয় শুধু মস্ত বড় পণ্ডিতদের ব্যাপার। কিন্তু মার্কস আর এঙ্গেলস সবসময়ই চেয়েছেন দর্শন যেন সাধারণ মানুষের আলোচ্য বিষয় হয়। তবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করা ঋষিমুনি টাইপের দার্শনিক তাঁরা হতে চাননি। কার্ল মার্কসই বলেছিলেন সেই যুগান্তকারী কথা, দার্শনিকরা এ যাবৎ জগৎকে কেবল নানাভাবে ব্যাখ্যাই করে এসেছেন, কিন্তু আসল কাজটা হলো জগৎকে পরিবর্তন করা। অর্থাৎ মার্কস এবং এঙ্গেলস এমন একটা দর্শন চেয়েছিলেন যা আমাদের চারপাশের সমাজকে শুধু বুঝতেই নয়, বরং বদলাতেও সাহায্য করবে। কিন্তু কি ছিল তাদের সেই দর্শনের মূল কথা? নমস্কার বন্ধুরা, মার্ক্সবাদের সহজ পাঠের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মার্ক্সবাদের তিনটি উৎস নিয়ে। আজ আমরা প্রথম উৎসটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। ঢুকব মার্ক্সবাদের একদম হৃৎপিণ্ডে, যাকে বলা হয় মার্ক্সীয় দর্শনের ভিত্তি, দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ। এই ভিত্তিকে বুঝতে গেলে প্রথমেই আমাদের দর্শনের জগতের একটা লড়াই সম্পর্কে জানতে হবে, যাকে বলা হয় ভাববাদ বনাম বস্তুবাদের লড়াই। ভাববাদীরা মনে করেন চেতনা বা ভাব হলো প্রধান, আর এই জগৎ বা প্রকৃতি হলো সেই চেতনা বা ভাবের প্রতিফলন। আর উল্টো দিকে বস্তুবাদীরা মনে করেন এই প্রকৃতি বা এই জগতই হলো মুখ্য, আমাদের চিন্তা চেতনা এগুলো হলো সেই জগতেরই প্রতিফলন। মার্কস এবং এঙ্গেলস ছিলেন বস্তুবাদী। ভাববাদ সবসময় কোনো না কোনোভাবে ধর্মের সাথে জড়িয়ে থাকে, কিন্তু মার্কস এবং এঙ্গেলস উভয়েই ছিলেন ধর্মীয় অন্ধবিশ্বাসের ঘোর বিরোধী। তাই মার্ক্সবাদকেও তাঁরা একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সমেত বস্তুবাদী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। এখন প্রশ্ন উঠতে পারে, মার্ক্সের আগেও তো বস্তুবাদী দার্শনিকরা ছিলেন, তবে মার্ক্স আলাদা কোথায়? আসলে মার্ক্সের আগের বস্তুবাদী দার্শনিকরা ছিলেন যান্ত্রিক বস্তুবাদী। তাঁরা মনে করতেন সমাজ বা প্রকৃতি একটা যন্ত্রের মতো। যন্ত্রের চাকা যেমন শুধু গোল গোল ঘোরে, কিন্তু তার কোনো সত্যিকারের উন্নতি বা বিবর্তন নেই, তাঁরা সমাজকেও ঠিক একইভাবে দেখতেন। অর্থাৎ দুনিয়াটাকে বাস্তব বলে মানলেও এর প্রকৃত স্বরূপ সম্বন্ধে বা এর বিবর্তন সম্বন্ধে এই যান্ত্রিক বস্তুবাদী দার্শনিকরা ছিলেন সম্পূর্ণ অন্ধ। মার্কস এই ধারণাকে বাতিল করে দিয়েছিলেন, কারণ এইটা দিয়ে মানব সমাজের বিবর্তনকে বোঝা যায় না। আর ঠিক এই জায়গাতেই কাজে এসেছিল হেগেলের দ্বন্দ্বতত্ত্ব বা ডায়ালেকটিক্স। ডায়ালেকটিক কথাটা এসেছে গ্রিক শব্দ ডায়ালেগো থেকে, গ্রিক ভাষায় যার অর্থ হলো আলোচনা করা, তর্ক করা। এই তত্ত্ব অনুযায়ী জগতের সব কিছুই একে অপরের সাথে যুক্ত এবং সব কিছুর মধ্যেই একটা দ্বন্দ্ব বা বিরোধ কাজ করে। আর এই দ্বন্দ্ব বা বিরোধটাই হলো পরিবর্তনের চাবিকাঠি। যে পরিবর্তন আবার কুমোরের চাকার মতো একই আবর্তে ঘোরা নয়, বরং এই পরিবর্তনের মূলে ছিল অগ্রগতি, উন্নতি। এই পরিবর্তন শুধুই পরিমাণ বৃদ্ধি নয়, বরং পরিমাণের পরিবর্তন থেকেই জন্ম হয় নতুন গুণের। আর এই পরিবর্তনের নিয়মটাই হলো অভাবের অভাব। মানে, ধরুন আপনি ক্ষেতের উপর এক মুঠো ধান ছড়ালেন, কিছুদিন পর দেখলেন ধান আর নেই, অর্থাৎ ধানগুলোর অভাব ঘটে গিয়েছে। তার বদলে এসেছে ধানের চারা। আবার কিছুদিন পর সেই চারা গাছও কিন্তু আর থাকবে না, অর্থাৎ আবার চারা গাছগুলোরও অভাব ঘটবে, তার জায়গায় আসবে ধান। এটাকেই আমরা বলি অভাবের অভাব। কিন্তু আপনি হয়তো ভাবছেন, তাহলে শেষ পর্যন্ত ফলটা কি দাঁড়ালো? ধান থেকে শুরু করে আবার তো সেই ধানেই ফিরে এলাম। আসলে কিন্তু তা নয়, কারণ খেতে আপনি যে এক মুঠো ধান ছড়িয়েছিলেন, সেটা দিয়ে একটা মানুষের একবেলাও পেট ভরতো না। কিন্তু যে ধান আপনি শেষে ঘরে তুললেন, সেটা দিয়ে একটা গোটা সংসারের পেট ভরে যাবে। অতএব এটাকে আর আগের স্তর ভাবলে চলবে না, এটা পরিবর্তিত নতুন একটা স্তর। কিন্তু সমস্যা হলো, এই হেগেল ছিলেন ভাববাদী। তিনি দ্বন্দ্বটা দেখতেন শুধু চিন্তার জগতের মধ্যে। তিনি মনে করতেন এই রক্তমাংসের জগৎ বা প্রকৃতি আসলে কিছুই নয়, আসল হলো পরম মানুষ বা অ্যাবসোলিউট আইডিয়া। আর প্রকৃতি হলো এই আইডিয়ারই এক ধরনের বাহ্যিক রূপ, অর্থাৎ চূড়ান্ত ভাববাদী একটা ধারণা। এছাড়াও রাষ্ট্রচিন্তার দিক থেকে হেগেলের চিন্তা ছিল ভীষণ গোলমেলে। তিনি মনে করতেন রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের জয়যাত্রার সমান। সেকালের প্রুশীয় রাষ্ট্রকে তিনি খুব উঁচু চোখে দেখতেন এবং মনে করতেন
ব্যক্তি মানুষ কেবল রাষ্ট্রের অধীনে থেকেই প্রকৃত স্বাধীনতা পেতে পারে। আর এই জায়গাগুলোতেই মার্কস ও এঙ্গেলস হেগেলের বিরোধিতা করলেন। মার্কস মজা করে বললেন, হেগেলের দর্শনটা মাথার ওপর ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আর সেটাকেই পায়ের ওপর অর্থাৎ বাস্তবের মাটির ওপর দাঁড় করিয়েছিলেন মার্কস। অর্থাৎ হেগেলের দর্শনকে বস্তুবাদের উপর ভিত্তি করে দাঁড় করিয়ে একটা যুক্তিসম্মত আকার দিয়েছিলেন তিনি। মার্কস এবং এঙ্গেলস দুজনকেই বস্তুবাদী ধারণার দিকে প্রভাবিত করেছিলেন আরেকজন জার্মান দার্শনিক, লুডভিগ ফয়েরবাখ। হেগেলের ভাববাদকে সোজাসুজি আক্রমণ করে ফয়েরবাখ বলেছিলেন, না, চিন্তা বা ভাব থেকে জগৎ তৈরি হয়নি, বরং এই বাস্তব জগৎই মানুষের চিন্তাভাবনাকে তৈরি করেছে। তিনি এটাও বলেছিলেন, ঈশ্বর মানুষকে গড়েননি, বরং মানুষই তার নিজের ভেতরের শ্রেষ্ঠ গুণগুলিকে, যেমন জ্ঞান, প্রেম, শক্তি ইত্যাদিকে নিজের থেকে আলাদা করে এক কাল্পনিক সত্তার উপর আরোপ করে এবং তার নাম দেয় ঈশ্বর। তাই ধর্মের সমালোচনা শেষ করে তিনি বলেন যে মানুষই মানুষের কাছে সর্বোচ্চ সত্তা। ফয়েরবাখের এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হলেও মার্কস এবং এঙ্গেলস তাঁর দর্শনে কিছু গুরুতর খামতি খুঁজে পেয়েছিলেন। যেমন ফয়েরবাখ জগৎকে কেবল ব্যাখ্যাই করেছেন, কিন্তু একে বদলানোর জন্য যে বিপ্লবী কর্মতৎপরতা বা প্র্যাকটিস বা অনুশীলন দরকার সেটা তিনি বুঝতে পারেননি। ফয়েরবাখ মানুষকে তার সামাজিক আর অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে দেখেননি, বরং তিনি মনে করতেন যে মানুষের ইতিহাস মানে কেবল ধর্মের বিবর্তনের ইতিহাস। অতএব প্রকৃতিকে ব্যাখ্যার ক্ষেত্রে ফয়েরবাখ বস্তুবাদী হলেও মানুষের ইতিহাস, সমাজ, ঈশ্বর ইত্যাদির ব্যাখ্যার ক্ষেত্রে ফয়েরবাখ কিন্তু ভাববাদীই রয়ে গিয়েছিলেন। ফয়েরবাখের বস্তুবাদের সাথে হেগেলের সেই দ্বন্দ্বতত্ত্বকে যুক্ত করে এবং দুজনের খামতিগুলোকে যথাযথভাবে ভরাট করে মার্কস ও এঙ্গেলস জন্ম দিয়েছিলেন দ্বান্দ্বিক বস্তুবাদের। আর তারপর সেই তত্ত্বকেই তাঁরা প্রয়োগ করলেন মানব সমাজের ইতিহাসের ওপর, যাকে আমরা বলি ঐতিহাসিক বস্তুবাদ। তাঁরা দেখালেন মানব সমাজের প্রথমের দিকে ছিল সাম্যের অবস্থা, যেখানে শোষণ নেই, শাসন নেই, মানুষের সাথে মানুষের সমান সমান সম্পর্ক। তারপর একটা সময় থেকে ধীরে ধীরে সাম্যের অবস্থা ভেঙে গেল, শুরু হলো শোষণ আর শাসন, পাশাপাশি শুরু হলো শ্রেণী সংগ্রাম। অতএব শ্রেণীহীন সাম্য সমাজের অভাব ঘটিয়ে শুরু হলো দাস সমাজ। তারপর এক সময় সেই দাস সমাজেরও অবলুপ্তি ঘটিয়ে শুরু হলো সামন্ত সমাজ। অর্থাৎ অভাবের অভাব তত্ত্বটাকে চিন্তার জগৎ থেকে মার্কস নিয়ে এসেছিলেন বাস্তবের মাটিতে। তাঁরা আরও ব্যাখ্যা করলেন যে সমাজের পরিবর্তনের মূলে কোনো মস্ত বড় মানুষের বুদ্ধি বা ইচ্ছা কাজ করে না, কাজ করে সমাজের ভেতরকার অর্থনৈতিক প্রক্রিয়া, যার প্রধান দুটি স্তম্ভ হল উৎপাদন শক্তি আর উৎপাদন সম্পর্ক। সহজ করে বললে, উৎপাদন শক্তি মানে হলো আমাদের কাজের যন্ত্রপাতি, যেমন লাঙল, হাতুড়ি বা আজকের দিনের বড় বড় যন্ত্রপাতি। আর উৎপাদন সম্পর্ক মানে হলো কারা এই যন্ত্রপাতির মালিক আর কারা শ্রমিক। খুব সহজভাবে বোঝালে, যখন উৎপাদন শক্তি ছিল অনুন্নত, যেমন কাঠের লাঙল এবং বাতাস, হাত ও প্রাণী দ্বারা চালিত মিল, তখন সমাজে ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থা। কিন্তু যখন ট্রাক্টর, হারভেস্টারের মতো বড় বড় ইঞ্জিন আর মেশিন এলো, তখন সেই পুরনো নিয়মে সমাজ আর চলতে পারল না, জন্ম নিল পুঁজিবাদ। মার্কস বললেন, উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্ক নিয়ে গঠিত এই উৎপাদন ব্যবস্থাটাই হলো সমাজের বেস বা ভিত্তি। আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে আমাদের আইন, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি, যাকে বলা হয় সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো। যেমন সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা জন্ম দেয় নারী ও নিম্নবর্ণের মানুষদের উপর ভীষণ অত্যাচার এবং একটা অত্যন্ত অগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার, যেখানে তুলনায় পুঁজিবাদী ব্যবস্থা সামাজিক অত্যাচারকে অনেকাংশে কমিয়ে দেয়, বুর্জোয়া শ্রেণীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে, যদিও নতুন উৎপাদন সম্পর্কে শোষণ চলতে থাকে নতুনভাবে। কিন্তু এক সমাজ ব্যবস্থা থেকে আরেক সমাজ ব্যবস্থার আবির্ভাব কিভাবে ঘটে? মার্কস দেখাচ্ছেন, যখন উৎপাদন শক্তি অনেক উন্নত হয়ে যায়, কিন্তু সমাজের পুরনো উৎপাদন সম্পর্ক অর্থাৎ বিদ্যমান নিয়মগুলো বা বিদ্যমান মালিকানার ব্যবস্থা সেই উৎপাদন শক্তিকে আটকে রাখতে চায়, তখনই শুরু হয় এই দুইয়ের মধ্যে সংঘাত। এটাকেই মার্কস বলছেন সমাজ বিপ্লবের শুরু।
এই বিপ্লবের মাধ্যমেই উৎপাদন সম্পর্কে পরিবর্তন ঘটে, পুরনো ব্যবস্থা ভেঙে নতুন সমাজ তৈরি হয়। এবার একবার মনে করে দেখুন, দ্বিতীয় পর্বেই আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ইউরোপে শিল্প বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন বুর্জোয়া শ্রেণীটা সেই সময়কার শাসক শ্রেণী সামন্ত প্রভুদেরকে কঠিন প্রতিযোগিতার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এই সামন্ত শ্রেণী নিজেদের প্রতিপত্তিকে অক্ষুণ্ণ রাখতে কলকারখানা কেন্দ্রিক নতুন উন্নত উৎপাদন ব্যবস্থাকে জোর করে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। একের পর এক বুর্জোয়া বিপ্লবের ধাক্কায় শেষ পর্যন্ত সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোটা ভেঙে পড়ে এবং একটা নতুন উৎপাদন ব্যবস্থা তথা সমাজ ব্যবস্থা হিসাবে আগমন ঘটে পুঁজিবাদের। এই ঐতিহাসিক বস্তুবাদ ছিল মার্কসের একটা বিরাট বড় আবিষ্কার। এর মাধ্যমে একদিকে যেমন বোঝা গেল যে সমাজ কিভাবে দাস ব্যবস্থা থেকে সামন্ত ব্যবস্থায় এবং সেইখান থেকে পুঁজিবাদে এসেছে, তেমনি অন্যদিকে আমাদের আশাও দিল যে একইভাবে পুঁজিবাদ থেকে একদিন আমরা সমাজতন্ত্রের মধ্য দিয়ে একটা বৈষম্যহীন সমাজ অর্থাৎ সাম্যবাদী সমাজে পৌঁছাতে পারব। কারণ সমাজ পরিবর্তনের সেই চাবিকাঠি লুকিয়ে আছে উৎপাদন সম্পর্কের পরিবর্তন ঘটানোর মধ্য দিয়ে। পুঁজিবাদী সমাজে কিভাবে সেটা করা সম্ভব এবং সেটা নিয়ে মার্কস ও এঙ্গেলস কীরকম উপায় ভেবেছিলেন ইত্যাদি নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা চালিয়ে যাব। আজকের আলোচনাটা একটু গভীর ছিল, আশা করি মূল বিষয়টা বোঝানো গেছে, যার সারাংশ করলে দাঁড়ায় জগৎ প্রতিনিয়ত বদলাচ্ছে দ্বন্দ্বের মাধ্যমে, বিরোধের মাধ্যমে, আর মানুষের ইতিহাস বদলায় তার উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে, উৎপাদন শক্তি আর উৎপাদন সম্পর্কের মধ্যেকার দ্বন্দ্ব বা বিরোধের মধ্য দিয়ে। আজকের পর্ব কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। আগামী পর্বে আমরা আলোচনা করব ইংল্যান্ডের রাজনৈতিক অর্থনীতি নিয়ে। শুনতে থাকুন, জানতে থাকুন। নমস্কার।